সেইখানে গালির ব্যবহারটা এটাকে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে নিয়ে যাচ্ছে, এটাকে আরো বাজারজাত করতে সহযোগিতা করছে। যেমন কোনো কিছুকে নিয়ন্ত্রণ করার কি একটাই পদ্ধতি যে আইন করে, নাকি সামাজিক নর্মসের ভিতর থেকেও হবে, যেটা আমরা আধুনিক মানে মডার্ন পাওয়ারের ক্ষেত্রে বলি সামাজিক নর্মস। এখন নর্মস ডেভেলপ হবে এবং সেটাকে আসলে এথিক্যাল পয়েন্ট অফ ভিউতে শিখে আমরা নর্মস তৈরি করব, নাকি আসলে আইন করি যে কাউকে মানে ভার্টিক্যালি কাউকে সাপ্রেস করব? আমরা রেজাল্ট করব। রনি, আপনার কাছে যাব, আপনি শুনলেন সবকিছু। ধন্যবাদ। দুইজন আলোচকই আজকে পাইছি, আপনাকে আলোচক ক্যাটাগরিতে ধরতেছি এবং খুবই আমি এই ধরনের মানে টক শো বা টেলিভিশনে আলোচনা এই কালচার ফেরত আসুক, এটা এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান রাখবো যে টপিক ধরে ধরে কনস্ট্রাকটিভ আলাপ করা। এখানে আপনার আলোচনা, আপনার ভূমিকা আলোচনা এবং তুষারের আলোচনা অনেকগুলো পয়েন্ট চলে আসছে যেগুলো আমি হয়তো অ্যাড্রেস করতাম, কিন্তু যেগুলো চলে আসছে সেগুলো বাদ দিয়ে আমি একটু অন্য জায়গা থেকে শুরু করি। সেটা হলো দেখেন, ধরেন ধর্ষণ, একটা সহজ উদাহরণ দিই। ধর্ষণ বেশি খারাপ, বেশি অশ্লীল, নাকি ধর্ষণের ফলে ধর্ষিতা বা এর ফলে যারা বিক্ষুব্ধ হচ্ছে বা যারা এটার প্রতিবাদ জানাচ্ছে তারা যে এটাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে সেটা বেশি অশ্লীল? আমি বলবো ধর্ষণটা অনেক বেশি অশ্লীল দেন এটার ফলে যে প্রতিবাদে যে সমস্ত ভাষা টাষা ব্যবহার করা হচ্ছে তার তুলনায়। তো ফলে এই পার্সপেক্টিভ যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা দেখব যে ল্যাঙ্গুয়েজ, আমরা সম্ভবত যে জায়গায় আলোচনা করছি এটাকে ডিসিপ্লিনে মেথোডোলজিক্যালি ফেললে আমরা বলতে পারবো যে আমরা পলিটিক্স অফ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি। তো পলিটিক্স অফ ল্যাঙ্গুয়েজে আমরা গালি নিয়ে আজকে কথা বলছি, তাই না? সেক্ষেত্রে গালিটা, আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু অনেক স্মার্ট, তারা কিন্তু জানে যে এক দেশের বলি আরেক দেশে গালি, তার মানে এটা কন্টেক্সচুয়াল একটা ব্যাপার আছে। এখন কোন গালিটা আপনি কোন সময় ব্যবহার করছেন সেটা ইম্পর্টেন্ট। এটা কি রেজিস্ট্যান্সের টাইম, প্রতিবাদের সময় ব্যবহার করছেন, নাকি আপনি কনস্ট্রাকশনের সময় সেই গালি ব্যবহার করছেন? আপনি যে অ্যারোগেন্সটা একটা ফ্যাসিবাদী রেজিমে দেখাচ্ছেন সেটা কি একটা ডেমোক্রেটিক ডক্ট্রিনাল শাসন কাঠামোর থেকে যখন আমরা ফেরত যেতে চাচ্ছি তখন কি সেই অ্যারোগেন্সটা দেখাইতে পারেন কিনা? উত্তর হলো না, আপনি পারেন না। এবং আপনি যে পারেন না এটা ঠিক হবে কিভাবে? এটা ঠিক হবে একটা কালচারাল কন্টেক্সচুয়ালাইজেশনের মধ্য দিয়ে, এটা ঠিক হবে তার ফিলোসফিক্যাল এবং তার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে। তো এখন এইটা যেহেতু আমাদের সমাজে নাই, আমাদের সমাজের ইমব্যালেন্সটা আছে, এটা স্বীকার করতে হবে। ফলে এই একটা অ্যানার্কির টাইম থেকে কনস্ট্রাকটিভ টাইমের জন্য যেই ধরনের পলিটিক্স দরকার সেই পলিটিক্সটা ফ্রম বোথ সাইড হইতে হবে। এটা শুধু সরকারি দল করলে হবে না বা শুধু বিরোধী দল করলে হবে না, এর মধ্যে একটা রেল লাইনের মধ্যে একটা সেতুবন্ধন থাকতে হবে। ফলে গালির ব্যবহারটাকে আমরা রেজিস্ট্যান্স টাইম, প্রতিবাদের সময় এবং কনস্ট্রাকটিভ টাইম, একটা সাধারণ স্বাভাবিক অবস্থা, সেই অবস্থার মধ্যে একটা আমরা পার্থক্য করতে পারি। যেমন ধরেন ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন আন্দোলন হলো তখন যেভাবে গালিগালাজ করতে দেখা গেছে সাধারণ ভদ্রঘরের ছেলে মেয়েদেরকেও, এখন এই সরকারের সময় অনেক অব্যবস্থাপনা, যেমন ধরেন তেলের লাইনে মানুষ কষ্ট পেয়েছে, বিক্ষুব্ধ হয়েছে, কিন্তু গালিগালাজ কি সেই মাত্রায় হয়েছে? সেই মাত্রায় কি আমরা টুকটাক দেখেছি, কিন্তু মাত্রাগত দিক থেকে যদি অনেক কম। কারণ মানুষ বুঝতেছে এটা একটা ক্রাইসিস মুভমেন্ট, গ্লোবাল সমস্যা, ওকে সরকার পর্যাপ্তভাবে ডিল করতে পারছে না, কিন্তু বিক্ষুব্ধ হয়েছে মানুষ, কষ্ট পেয়েছে মানুষ। কিন্তু আমি বলতেছি তার যে মানে ভাষাগত ব্যবহারের ক্ষেত্রে এটা বিগত আমলে যেটা দেখে তার চেয়ে অনেক কম ছিল। কিন্তু এবার কিন্তু একটা ঘটনা ঘটেছে একটা শব্দ নিয়ে, মানে একজন রাজনৈতিক নেতা কুলাঙ্গার শব্দ ব্যবহার করেছেন এবং তার এটা রিপারকেশন হয়েছে। হ্যাঁ, সেটা তো হবেই। এখন কথা হলো আপনি এই শব্দটা ধরেন, এই শব্দটা কেন আপনি ব্যবহার করেছেন? কারণ এই শব্দটা ব্যবহার করতে বিগত আমলের ফ্যাসিস্ট, তাকে সবসময় অ্যাড্রেস করতে এই শব্দ দ্বারা। তো তার বিরুদ্ধে আপনি গণ অভ্যুত্থান করে একটা কনস্ট্রাকটিভ ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দেখছেন, আপনার কেন এই শব্দ দিয়ে তাকে অ্যাটাক করতে হবে? প্রধানমন্ত্রীকে সমালোচনা করার 1000 ওয়ে আছে, 1000 মাধ্যম আছে, যেটা চর্চা হয়ে দিল্লি পালায় গেল ফেল করে, সেই জিনিস কেন আপনার আনতে হবে? রিপারকেশন। আপনার কি মনে হয় না যে মানে জুলাইয়ের পরে এই প্রবণতা বেড়েছে? আর একটা সোশ্যাল মিডিয়া আরেকটা বড় জায়গা। হ্যাঁ, প্রবণতা বেড়েছে। এই প্রবণতা বাড়ার কারণটা হইলো আপনার এখানে আমি একটা আলোচনা করতে চাই। আপনার একটা আলোচনা আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়ার যে এই গালি, সেই আলোচনাটা আমি আজকে একটু অন্য জায়গা থেকে করতে চাই। যেগুলো পুরানা করে ফেলছি সেগুলো করছি একটু। আমি অ্যালেন বাদিওর একটা বই আছে এইজ অফ পর্নোগ্রাফি, এটা 13 সালে বের হয়েছিল। এটা নিয়ে আমি একটা লেখাও লিখেছিলাম হাসিনার আমলেই, 22-23 সালের দিকে একটা লেখা লিখছিলাম, বর্তমানের পর্নোগ্রাফি, মানে পর্নোগ্রাফির বর্তমান, এরকম আর কি। সেখানে আপনি দেখবেন যে পর্নোগ্রাফি একটা কনসেপ্ট আকার এখানে ব্যবহার করা হচ্ছে। এটা নট খারাপ ছবি, নীল ছবি, এরকম। সেটা কি, পর্নোগ্রাফি কিভাবে ফাংশন করে? পর্নোগ্রাফি কিন্তু ফাংশন করে যৌনতাকে কেন্দ্র করে, কিন্তু তার মধ্যে যৌনতাই থাকে না। যাকে নিয়ে এত কেন্দ্র, রিয়েল লাইফ সেক্স, আর পর্নোগ্রাফি যা রিপ্রেজেন্ট করে তার মধ্যে সেক্সটাই খালি মিসিং, কিন্তু সেক্সকে কেন্দ্র করে এন্টার পর্নোগ্রাফিক ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে একদম। ফলে ফ্যানাটিসিজমটা বোঝার জন্য
আপনার এই যে যেমন আপনি গণতন্ত্রের কথা যদি বলেন, গণতন্ত্রের কথা বলে আপনি যখন মেজরিটেরিয়ান শাসন কায়েম করবেন, আপনি যখন সিলেক্টিভ হিউম্যানিজম করবেন, ইটস পর্নোগ্রাফি। গণতন্ত্রহীন গণতন্ত্র, একইভাবে যৌনতাহীন যৌনতার আয়োজন যেরকম পর্নোগ্রাফি, একইভাবে গণতন্ত্রহীন গণতন্ত্র যখন আপনি চর্চা করেন, ইলেকট্রাল প্রসেসই করেন, সিলেক্টর যেভাবেই করেন, ইটস পর্নোগ্রাফিক ইজ। পার্লামেন্ট, সেখানে মানুষের কথা বলবে, হবে, কিন্তু সেই পার্লামেন্টকে যদি আপনি শুধুমাত্র একটা পলিটিক্যাল টুলস আকারে ব্যবহার করেন, ইটস পর্নোগ্রাফি। কারণ পার্লামেন্টের রোল সেটা না। ফলে যার যেটা রোল না, আপনি যখন সেই রোল থেকে সরায় নেওয়ার মধ্য দিয়ে আপনি যে কন্ডিশনের মধ্যে প্রবেশ করেন, সেটা হলো পর্নোগ্রাফিক কন্ডিশন। তার মানে আপনি বলতে চাচ্ছেন স্যাটায়ার আর ভালগারির যে ডিফারেন্স, রাইট, সে পর্নোগ্রাফিক কন্ডিশন। সেই পর্নোগ্রাফিক কন্ডিশনে কি বাজার নাই? আছে, কিন্তু জিনিসটা নিষিদ্ধ, যাই নাও, তারপরে এটা কোটি কোটি মানে আপনার ডলার ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়ে গেছে। সো এই যে প্রবণতাটা, তাহলে আপনাকে এবং পলিটিক্সটা আপনি দেখবেন শেখ হাসিনার আমলের একটা প্রবণতার কথা আপনি দেখবেন, পাপিয়া কাণ্ড, ক্যাসিনো, তারপর তার মুরাদ এক নায়িকাকে এমনভাবে কথা বলতেছে, আপনি ড্রয়িং রুমে বইসা টেলিভিশনে আপনি নিউজটা দেখতে পারবেন না ছেলে মেয়ে নিয়ে। মানে পলিটিক্সটা এমন একটা জায়গায় নিয়ে যেটা পলিটিক্যাল পর্নোগ্রাফিতে নিয়ে যাচ্ছে। ইভেন সিপি গ্যাংয়ের যে কালচারটা, হ্যাঁ, এবং নারীদেরকে যেভাবে তারা করে নিয়ে একটা বইও আছে সিপি গ্যাংয়ের কালচার নিয়ে, রেহনুম আহমেদের একটা বই, ওটা নিয়েও আমি একটা লিখছিলাম। ওদের যে তো ফলে মানে ওদের একটা ছাগল এবং গালির আলোচনাটার ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের পলিটিক্যাল ইউজ অফ সেক্সুয়ালিটি এই আলোচনাটা রিলেট করতেই হবে, না হলে আমরা সুবিধা করতে পারবো না। তো ফলে সেই দিক থেকে আপনি যদি দেখেন, তাহলে আমরা একটা কমপ্লিটলি পর্নোগ্রাফিক এজের মধ্যে আছি। মানে সেইখানে গালির ব্যবহারটা এইটাকে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে নিয়ে যাচ্ছে, এটাকে আরো বাজারজাত করতে সহযোগিতা করছে, এবং এই যে আপনার যৌনতার রাজনীতি সেক্ষেত্রে একটা ব্যাপক ভূমিকা পালন করে। যে কোনো ঘটনাকে দেখবেন যে একটা সেন্সেশনালাইজ করার চেষ্টা করা থাকে, যেটা একটা পর্নোগ্রাফিক কালচার এর মধ্যে থেকে আসছে। সো এই জায়গা থেকে আমাদের যদি আমরা পুরা পলিটিক্সটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের সোশিও অ্যানথ্রোপোলজিক্যাল যে ট্রেডিশন, সেই ট্রেডিশনের মধ্য থেকে আপনার একটা ডেমোক্রেটিক ভ্যালুজ ডিরাইভ করে ইজ ভেরি চ্যালেঞ্জিং জব। এই সমাধানটা পলিটিক্যালি হবে না। আপনি যে প্রশ্নটা আমার মনে হয় যে এরপরই করবেন, সেটার সমাধানটা পলিটিক্যালি হবে না। এখানে একটা কথা বলে এই পয়েন্ট শেষ করি, আমরা সবসময় সরকারকে সমাধান মনে করি। নো, অ্যাকর্ডিং টু কার্ল স্মিথ, যদিও কার্ল স্মিথের সবকিছু আমি এন্ডোর্স করি না, গভর্নমেন্ট ইজ সামটাইম অলসো পার্ট অফ প্রবলেম, ইটস নট সলিউশন। গভর্নমেন্ট ইটসেলফ সামটাইম পার্ট অফ প্রবলেম।